আজকের গল্পটা এমন একজনকে নিয়ে যার হাতে থাকা আর্থিক ক্ষমতা অনেক দেশের সরকারের চেয়েও বেশি ছিল। নাম তার জন পিয়ারপন্ট মর্গান। তার গল্পটা আসলে ক্ষমতার, এমন এক ক্ষমতার যা আগে কেউ কখনো দেখেনি। তো চলুন এই অবিশ্বাস্য ক্ষমতার পেছনের গল্পটা একটু জেনে আসা যাক। এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, একা একজন মানুষ মানে একজন সাধারণ নাগরিক, সে কি একটা গোটা দেশের অর্থনীতিকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচাতে পারে? এই প্রশ্নটার মধ্যেই মর্গানের ক্ষমতার আসল রূপটা লুকিয়ে আছে। সময়টা ১৯০৭ সালের অক্টোবর। আমেরিকার শেয়ার বাজারে তখন ভয়ঙ্কর ধস নেমেছে। মানে ভাবা যায়, বাজারের মূল্য প্রায় অর্ধেক হয়ে গেছে। পুরো ওয়াল স্ট্রিটে তখন চূড়ান্ত আতঙ্ক। একটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ব্যর্থ হওয়ার পর থেকেই গুজবের শুরু, আর তার ফলে লোকে ভয়ে তাদের সব টাকা ব্যাংক থেকে তুলে নিতে শুরু করল। ফল যা হওয়ার তাই হল, নিকারবোকার ট্রাস্টের মতো বড় বড় আর্থিক প্রতিষ্ঠানও একে একে ভেঙে পড়তে শুরু করল। আর সরকারের তখন কিচ্ছু করার ছিল না, কারণ সেই সময় আমেরিকায় কোনো কেন্দ্রীয় ব্যাংকই ছিল না। তাই প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট বা মার্কিন ট্রেজারি কারোর কাছেই এই ধস থামানোর কোনো রাস্তাই ছিল না। পুরো সিস্টেমটা তখন পতনের মুখে। আর ঠিক তখনই, যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল, তখন আসরে নামলেন জেপি মর্গান। ১৯০৭ সালের এই ভয়াবহ সময়ে তিনি যা করেছিলেন তা আজও অবিশ্বাস্য মনে হয়। মানে একবার কল্পনা করুন, ৭০ বছর বয়সী একজন লোক একাই যেন একটা কেন্দ্রীয় ব্যাংক হয়ে উঠলেন। তিনি দেশের সবচেয়ে বড় বড় ব্যাংকারদের নিজের লাইব্রেরিতে ডেকে আনলেন। রাতভর আলোচনা চলল, কিন্তু কোনো সমাধান বেরোল না। অবশেষে ভোর 4:30টার সময় মর্গান বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন আর সাফ জানিয়ে দিলেন, সমাধান না বের করে কেউ ওখান থেকে বেরোতে পারবে না। এভাবেই শুধুমাত্র একজন ব্যক্তির জেদের কাছে আমেরিকার অর্থনীতি সেদিন রক্ষা পেয়েছিল। তো প্রশ্নটা হলো, কিভাবে একজন মানুষের হাতে এত ক্ষমতা আসে যে একটা দেশের সরকার যা করতে পারে না, তিনি একাই তা করে দেখান? চলুন তার এই ক্ষমতার উৎসটা খুঁজে দেখি। আসলে মর্গানের এই বিশাল প্রভাবের পেছনে একটা নির্দিষ্ট দর্শন কাজ করত, একটা বিশেষ পদ্ধতি ছিল তার। তার সাফল্যের মূলমন্ত্র ছিল অর্গানাইজেশন নামের এই ধারণাটা। তার সোজাসাপটা কথা ছিল, কম্পিটিশন মানি সময় আর টাকার অপচয়। তার মতে বিশৃঙ্খল শিল্পগুলোকে এক ছাদের নিচে এনে একটা সিস্টেমের মধ্যে ফেলাই হল দক্ষতার আসল পরিচয়। তার কাজ করার ধরনটা ছিল খুবই সোজা, কিন্তু বলতে গেলে একেবারে নির্দয়। তিনি প্রথমে দেউলিয়া হতে বসা কোম্পানিগুলো, বিশেষ করে রেলপথগুলো, পানের দামে কিনে নিতেন। এরপর বোর্ডের নিয়ন্ত্রণ নিয়ে বাকি প্রতিযোগীদের এক হতে বাধ্য করতেন, আর এর ফলে তৈরি হতো একটা স্থিতিশীল একচেটিয়া লাভজনক ব্যবসা। এভাবেই তিনি একের পর এক শিল্পকে নিজের মতো করে সাজিয়ে তুলেছিলেন। এই পদ্ধতি ব্যবহার করেই তিনি তার জীবনের সবচেয়ে বড় কাজটা করেছিলেন, আর এভাবেই তার ক্ষমতা পৌঁছেছিল শিখরে। গল্পটা এরকম, সে সময়ের ইস্পাত শিল্পার সম্রাট অ্যান্ড্রু কার্নেগি তার কোম্পানি বিক্রি করতে চাইলেন। তিনি একটা ছোট কাগজে শুধু একটা সংখ্যা লিখে মর্গানের কাছে পাঠিয়েছিলেন, $840 মিলিয়ন। মর্গান কাগজটার দিকে একবার তাকিয়ে শুধু দুটো শব্দ বলেছিলেন, আমি রাজি। ব্যাস, এটুকুই। আর এই এক চুক্তিতেই জন্ম নিল ইউএস স্টিল কর্পোরেশন, যার মূল্য ছিল $1.4 বিলিয়ন। ভাবা যায়, এটা ছিল পৃথিবীর প্রথম বিলিয়ন ডলার কোম্পানি। এটা ছিল মর্গানের ক্ষমতার এক চূড়ান্ত নিদর্শন। কিন্তু কথায় আছে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এত ক্ষমতা এক সময় মর্গানের জন্যেই সমস্যা হয়ে দাঁড়ালো। তার প্রভাব সরাসরি সরকারের ক্ষমতার সাথে সংঘাতে জড়িয়ে পড়ল। ব্যাপারটা ছিল দুই বিশাল শক্তির সংঘাত। একদিকে জেপি মর্গান, যিনি বিশ্বাস করতেন ব্যক্তিগত ক্ষমতা আর আলোচনার মাধ্যমে শৃঙ্খলা ফেরানো যায়, আর অন্যদিকে ছিলেন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট, যিনি বলতেন দেশের আইন আর জনগণের প্রতি দায়বদ্ধতার কথাই শেষ কথা। রুজভেল্টকে বলা মর্গানের এই বিখ্যাত কথাটা শুনলেই তার মানসিকতা বোঝা যায়। তিনি ভেবেছিলেন সরকারের সাথে মতবিরোধও যেন একটা ব্যবসায়িক চুক্তি, যা দুই পক্ষের লোক বসে ঠিক করে নিতে পারে। তার কাছে সরকারও যেন আরেকটা কোম্পানি। কিন্তু সরকার দেখিয়ে দিল যে দেশের আইনের ওপরে কেউই না। সরকারের করা অ্যান্টি ট্রাস্ট মামলায় শেষ পর্যন্ত মর্গানকে হারতেই হল, আর তার বিশাল রেলরোড সাম্রাজ্য ভেঙে দেওয়ার নির্দেশ এলো। এটা প্রমাণ করে দিল যে জেপি মর্গানও আইনের ঊর্ধ্বে নন। কিন্তু মর্গানের গল্পটা এখানে শেষ হয়ে যায় না। তার আসল প্রভাবটা আমরা আজও দেখতে পাই। চলুন দেখি তার রেখে যাওয়া উত্তরাধিকারটা ঠিক কী। দেখুন, ১৯০৭ সালে যিনি ছিলেন দেশের রক্ষাকর্তা, সেই মানুষটার ক্ষমতাকেই কয়েক বছর পর সবাই ভয় পেতে শুরু করল। এই ভয়ের কারণেই কংগ্রেস মানি ট্রাস্ট নামে একটা তদন্ত শুরু করে।
আর এই তদন্তই জনমতের আদালতে মর্গ্যানকে দাঁড় করিয়ে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, জেপি মর্গ্যানের এই অসম্ভব ক্ষমতা দেখে যে ভয়টা তৈরি হয়েছিল, সেই ভয় থেকেই জন্ম নেয় আমেরিকার আধুনিক আর্থিক ব্যবস্থা। মানে তার কারণেই এমন একটা সিস্টেম তৈরির কথা ভাবা হয় যাতে আর কোনোদিন একজন ব্যক্তির হাতে এত ক্ষমতা না থাকে। আর সেই ভাবনা থেকেই তৈরি হয় ফেডারেল রিজার্ভ, ঠিক যে বছর মর্গ্যান মারা যান। তো মর্গ্যানের ব্যক্তিগত ক্ষমতার জায়গা এখন নিয়েছে বড় বড় প্রতিষ্ঠান। কিন্তু প্রশ্নটা কি রয়েই যায় না, যে ধারণাটা তিনি তৈরি করেছিলেন এত বড় যে ব্যর্থ হতে দেওয়া যাবে না বা টু বিগ টু ফেল, সেই ধারণাটাই কি আজও আমাদের পুরো আর্থিক জগৎটাকে চালাচ্ছে না?